ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধি মানে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এর উল্লেখ রয়েছে? আর্টিকেল নম্বর 44 এর উল্লেখ আছে। খুবই ইম্পর্টেন্ট এটা। আর্টিকেল নম্বর 44 সংবিধানের কোন অংশে রয়েছে? এটা পার্ট নম্বর 4-এ আছে। ঠিক আছে, ডিপিএসপির মধ্যে পড়ছে আর্টিকেল নম্বর 44। ইউসিসির অন্তর্ভুক্ত মানে কার অন্তর্ভুক্ত? ফান্ডামেন্টাল রাইটের অন্তর্ভুক্ত না, ডিপিএসপির অন্তর্ভুক্ত। ডিপিএসপি মানে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটির অন্তর্গত না, প্রিয়াম্বেলেরও অন্তর্গত না। তারপরে ডিপিএসপি এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে ডিপিএসপি কথাটা নেওয়া হয়েছে। ঠিক আছে, ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের মূল উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য ধর্ম পরিবর্তন একদমই না, এর উদ্দেশ্য হলো অভিন্ন দেওয়ানি আইন প্রণয়ন। ঠিক আছে, এটা হলো সঠিক উত্তর। ইউসিসি মূলত কোন বিষয়ে প্রযোজ্য? ইউসিসি এটা পার্সোনাল লয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রযোজ্য হবে। ক্রিমিনাল যদি কেউ ক্রাইম করে থাকে তাহলে ক্রিমিনাল লটার ক্ষেত্রে ইউসিসি প্রযোজ্য না। ঠিক আছে, ইলেকশন লয়ের ক্ষেত্রে প্রযোজ্য না, ট্যাক্স লয়ের ক্ষেত্রেও ইউসিসি মূলত প্রযোজ্য না। বিশেষ করে প্রযোজ্য হলো পার্সোনাল লয়ের ক্ষেত্রে। দেন পার্সোনাল লয়ের অন্তর্ভুক্ত নয় কোনটা? খুন, এটা পার্সোনাল লয়ের অন্তর্ভুক্ত নয়। পার্সোনাল লয়ের বলতাম পার্সোনাল লয়ের মধ্যে ইউসিসি পড়ছে। ঠিক আছে, ইউসিসি। এবার পার্সোনাল লয়ের মধ্যে কি কি পড়ছে? বিবাহের ব্যাপারটা যদি ইউসিসির আইন আনা হয় তাহলে মেন বিবাহের বিষয়টা দেখা হবে আগে। তারপরে বিবাহের বিচ্ছেদ মানে ডিভোর্সের ব্যাপারটা সবার ক্ষেত্রে সমান করে রাখার চেষ্টা করা হবে। ঠিক আছে, রাখা হবে, চেষ্টা না। আর উত্তরাধিকার মানে কেউ বংশ পরম্পরা মানে বংশের অধিকার কি হবে? একজন তার মা বাবা মারা গেলে একজন বংশের অধিকার কি হবে? ছেলে হবে না মেয়ে হবে, বা ছেলে মেয়ে হলে দুইজনের অধিকার যাতে সমান হয় সেই ব্যাপারটা। এইগুলো হলো পার্সোনাল লয়ের ব্যাপারটা আসছে, কিন্তু খুন এই ব্যাপারটা কিন্তু পার্সোনাল লয়ের অন্তর্ভুক্ত নয়, এটা ক্রিমিনাল লয়ের অন্তর্ভুক্ত। আর ক্রিমিনাল ল ইউসিসির আন্ডারে পড়ছে না। ভারতের কোন রাজ্যে প্রথম ইউসিসি কার্যকর হয়? এটা হলো উত্তরাখণ্ডে এই রাজ্যে ইউসিসি সর্বপ্রথম কার্যকর হয়। ঠিক আছে, গোয়ায় বর্তমানে কোন সিভিল কোড চালু রয়েছে? গোয়াতে বর্তমানে কোন সিভিল কোড চালু আছে? গোয়াতে চালু আছে ব্রিটিশ সিভিল কোড না, পর্তুগিজ সিভিল কোড এটা চালু আছে। হিন্দু সিভিল কোডও না, মুসলিম সিভিল কোডও না। ঠিক আছে, তারপরে আর্টিকেল 44 কাকে নির্দেশ দেয়? আর্টিকেল 44 এটা স্টেটকে নির্দেশ দেয়। দেন তারপরে নিম্নে কোনটি ডিপিএসপির বৈশিষ্ট্য? ডিপিএসপির বৈশিষ্ট্য হলো গিয়ে এটা নন জাস্টিসিয়েবল। ডিপিএসপির আন্ডারে যেই নিয়মকানুন হচ্ছে সেটা নন জাস্টিসিয়েবল, মানে সেই নিয়মকানুন যদি কেউ পালন না করে তাহলে তার বিরুদ্ধে কমপ্লেন করার জন্য, অভিযোগ দায়ের করার জন্য কেউ কোর্টে যেতে পারবে না। ঠিক আছে, সেই জন্য বা কোর্টে গেলেও তাকে জাস্টিস দেওয়া যাবে না, বা সে অপরাধ করেছে পালন করেনি বলে অপরাধ করেছে সেই বলে কোর্ট জাস্টিস দেবে না। সেই জন্য ডিপিএসপির আন্ডারে যে নিয়মকানুন সেটা নন জাস্টিসিয়েবল। বোঝা গেল? অতএব ইউসিসি এখন কিন্তু নন জাস্টিসিয়েবল। সেই জন্য ইউসিসিকে যাতে জাস্টিসিয়েবল করা যায় সেই জন্য পশ্চিমবঙ্গেও এবং সেন্ট্রালেও ইউসিসি আনার কথা আসছে। সেন্ট্রালে আসার আগে পশ্চিমবঙ্গে ইউসিসি চলে আসবে। ওকে, তারপরে কথাগুলো আশা করি বোঝা যাচ্ছে। দেন ইউসিসির সঙ্গে কোন মৌলিক অধিকারের সম্পর্ক বেশি? ইউসিসির সঙ্গে যেই মৌলিক অধিকারের সম্পর্কটা অনেক বেশি সেইটা আর্টিকেল 14 না, 19 না, 21 না আর 25 আর্টিকেলটা এই মৌলিক অধিকার। 25 আর্টিকেল এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে। এর সাথে ইউসিসি এর মিলটা অনেকটা বেশি আছে। ঠিক আছে, এইবার যদি অনেকের মনে প্রশ্ন যে আর্টিকেল 25 এটা কি নিশ্চিত করে? আর্টিকেল 25 এটা ধর্মীয় স্বাধীনতা এটা নিশ্চিত করে। দেন বলছে যে ইউসিসির আওতায় কোনটি পড়ে? অ্যাডপশন মানে কাউকে অ্যাডপ্ট করলো সেই নিয়মকানুন ইউসিসির আওতায় পড়বে। এছাড়া আর কোনটা পড়ে? ইনহেরিটেন্স এটাও ইউসিসির আওতায় পড়ে।
ঠিক আছে। ডিপিএসপি কার্যকর করার দায়িত্ব কার? এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের দুজনকেই দায়িত্ব হলো গিয়ে ডিপিএসপিটা কার্যকর করার। ঠিক আছে। ইউসিসি কোন ধরনের আইনের সঙ্গে সম্পর্কিত? এটা ইউসিসি অ্যাকচুয়ালি সিভিল লয়ের সাথে সম্পর্কিত, নাকি না ক্রিমিনাল ল, পাবলিক ল, এগুলো কোনো কিছু না, সিভিল লয়ের সাথে সম্পর্কিত। কোন অংশে আছে বললাম, পার্ট নম্বর 4-এ আছে ইউসিসি। দেন ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? 26শে জানুয়ারি 1950 সংবিধান কার্যকর হয়। ইউসিসির লক্ষ্য কি? ইউসিসির লক্ষ্যটা এটাই যে সমান দেওয়ানি অধিকার, যাতে অধিকার সমান হয়, সমান পাওয়া যায়। ঠিক আছে, সেই ব্যাপারটা ইউসিসির লক্ষ্য। যেটা প্রথম বলে আর্টিকেল 44, এটা ডিপিএসপির অংশ, আর এটি আদালতে বলবৎযোগ্য। শুধুমাত্র এক ঠিক এটা না, আদালতে এটা বলবৎযোগ্য না, এর জন্য কোনো জাস্টিস হবে না আদালতে। হ্যাঁ, আর্টিকেল 44 এটা ডিপিএসপির অন্তর্গত, এটা ঠিক আছে। ডিপিএসপি এটা ইউসিসি এটা ক্রিমিনাল লয়ের সাথে সম্পর্কিত, আর এটা পার্সোনাল লয়ের সাথে সম্পর্কিত। সঠিক উত্তর এটা পার্সোনাল ল, আগেই বলেছি, শুধুমাত্র 2 ঠিক। গোয়ায় ইউসিসির মতন ব্যবস্থা আছে, ঠিক আছে, একদম আছে। এটি পর্তুগিজ সিভিল কোডের উপর ভিত্তি করে, গোয়াতে যে সিভিল কোড আছে সেটা হলো গিয়ে পর্তুগিজ সিভিল কোডের উপর ভিত্তি করে আছে। উভয় ঠিক, মানে এই দুটো একদম সঠিক স্টেটমেন্ট। 24 আর্টিকেল 25, এটা হলো গিয়ে ফান্ডামেন্টাল রাইট, আর ডিপিএসপির আন্ডারে পড়ছে আর্টিকেল 44, দুটোই ঠিক, উভয় সঠিক। আর্টিকেল 25 এটা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ছে, আর 44টা ডিপিএসপির আন্ডারে, উভয় স্টেটমেন্ট ঠিক। এটা ইউসিসি সব ধর্ম নিষিদ্ধ করবে। দ্বিতীয়, ইউসিসি দেওয়ানি বিষয়ে অভিন্নতা আনে, এটা শুধুমাত্র 2 ঠিক, ইউসিসি দেওয়ানি বিষয়ে অভিন্নতা আনে। ম্যারেজ কোন আইনের অংশ? ম্যারেজ এটা হলো কি সিভিলের অংশ, ক্রিমিনাল ল, রেভিনিউ না, ট্যাক্সও না, সিভিল লয়ের অংশ ম্যারেজটা। ডিভোর্স এটাও কোনটা? সিভিল লয়ের অংশ। তারপরে সাকসেশন বলতে বোঝায় কি? উত্তরাধিকার, মানে একটা বংশের উত্তরাধিকার কে হবে? সে ছেলেই হতে হবে এমন কোনো কথা নাই, মেয়েও হতে হবে। ঠিক আছে, সেই নিয়ে ল আসবে যে ছেলে মেয়েকে সমান অধিকার দেওয়া হবে। অ্যাডপশন বলতে বোঝা হচ্ছে দত্তক গ্রহণের কথা বলা হচ্ছে, অ্যাডপশন। ঠিক আছে। ইউসিসির বিরোধিতার প্রধান কারণ কি? ইউসিসি বিরোধ করা যারা করে তার প্রধান মেন যে কারণ থাকে সেটা হলো গিয়ে ধর্মীয় ব্যক্তিগত আইন। পার্সোনাল যে মুসলিম ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্ট আছে না, সেই অ্যাক্টগুলোও ক্যান্সেল হয়ে যাবে। এই অ্যাক্টের একটা নিয়মও চলবে না, শুধু একটা নিয়ম চলবে, যেই নিয়মটা ইউসিসির আন্ডারে থাকবে। ঠিক আছে, সেই নিয়মটা। সেই জন্য বিশেষ করে এই ধর্মীয় ব্যক্তিগত আইন বলে অনেকে বিরোধিতা করে যে এই যে অ্যাক্টগুলো সেগুলো প্রাধান্য পাবেই না। দেন ইউসিসির যারা সমর্থন করে তাদের যুক্তি হলো প্রধান যুক্তি যে সমতা আসবে, মানুষদের মধ্যে সমতা আসবে, যেহেতু ভারত সেকুলার কান্ট্রি বলে অনেকে। ঠিক আছে, একমাত্র সেকুলার হিন্দুরা আছে বলে সেকুলার। এবার যেহেতু সেকুলার বলে তাহলে সমতা অবশ্যই থাকা উচিত। এর জন্য আলাদা ল, মুসলিমদের জন্য আলাদা ল, হিন্দুদের জন্য আলাদা ল, খ্রিস্টানদের জন্য আলাদা ল, এরকম হবে কেন? সবাই তো সমান অধিকার পাবে, তাই তো, সেই জিনিসটা। আর্টিকেল 44 কোন ধরনের নীতির অন্তর্ভুক্ত? এটা আর্টিকেল যে 44 এটা হলো গিয়ে লিবারাল ইন্টেলেকচুয়াল এর অন্তর্গত, লিবারাল ইন্টেলেকচুয়ালের অন্তর্গত। ডিপিএসপির মূল উদ্দেশ্য হলো গিয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠন। ইউসিসির দেখো, ইউসিসির আন্ডারে কোনটি আসে? বিবাহ আসে, বিচ্ছেদও আসে, উত্তরাধিকারও আসে, উপরে সবকটি। ইউসিসি কার্যকর করতে আইন প্রণয়ন করতে হয় কোথায়? সংসদে করতে হয় ডেফিনেটলি। ঠিক আছে, তারপরে আর ইউসিসি কোন তালিকার বিষয়? এটা হলো কি কনকারেন্ট লিস্টের আন্ডারে পড়ছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্টও না, এটা হলো কি কনকারেন্ট লিস্টের আন্ডারে ইউসিসি পড়ছে। ম্যারেজ কোন তালিকার আন্ডারে পড়ছে? এটাও কনকারেন্ট লিস্টের আন্ডারে পড়ছে ম্যারেজটা। ঠিক আছে, তারপর ডিভোর্স কোন তালিকা? এটাও কনকারেন্ট লিস্টের আন্ডারেই পড়ছে, যেহেতু সবই কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ছে বলেই এখানে রাজ্য আইন আনতে পারে, সেন্ট্রালও আইন আনতে পারে। ঠিক আছে,
ভারতের সংবিধানে মোট কটি ডিপিএসপি আছে? ডিপিএসপি যেটা আছে সেটা হলো গিয়ে কত আর্টিকেলের মধ্যে? 36 থেকে 51-র মধ্যে ডিপিএসপির কথা বলা হয়েছে। ইউসিসির ধারণা প্রথম আলোচিত হয় কোন পরিষদে? এটা ইউসিসির ব্যাপারে সর্বপ্রথম আলোচনা হয়। তারপরে ল কমিশনের কাজ কি? ল কমিশনের কাজ হলো গিয়ে আইন পর্যালোচনা করা। আইন পর্যালোচনা করা ল কমিশনের কাজ। ডিপিএসপির আরেক নাম হলো গিয়ে পজিটিভ অব্লিগেশন অফ স্টেট। পজিটিভ অব্লিগেশন অফ স্টেট, ঠিক আছে। তারপরে ইউসিসির এর উদ্দেশ্য কি? নাগরিকদের মধ্যে সমতা আনা, এটা হলো কি ইউসিসির মেন উদ্দেশ্য। কোনটি ফান্ডামেন্টাল রাইট? আর্টিকেল 25 এটা ফান্ডামেন্টাল রাইট। আর্টিকেল এগুলো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে না, ঠিক আছে, ইউসিসির মধ্যে, সরি ডিপিএসপির মধ্যে পড়ছে। আর্টিকেল 44 এটা অভিন্ন দেওয়ানি বিধির বিষয়টা যেটা বললাম। আচ্ছা, ওই জিনিসটা সাংবিধানিক নীতি কি? ইকুয়ালিটি বিফোর ল, এই নীতির ওপর ইউসিসি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নীতিটা। 2026 সালে পশ্চিমবঙ্গে ইউসিসির যে খসড়া বিল তৈরির জন্য কোন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে? সেটা হলো গিয়ে রঞ্জনা প্রকাশ দেসাই। রঞ্জনা প্রকাশ দেসাই, তিনি হলো গিয়ে সুপ্রিম কোর্টের এক্স জাজ, অবসরপ্রাপ্ত জাজ। তার নেতৃত্বে ইউসিসির খসড়া বিল তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ইউসিসির খসড়া বিল প্রথমে কোথায় উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? এটা মন্ত্রিসভার, প্রথমে ক্যাবিনেটের মানে রাজ্যের মন্ত্রিসভার উপস্থাপনের কথা প্রথমে আসবে, সিদ্ধান্ত নেবে, তারা অ্যাপ্রুভ করবে প্রথমে। তারপরে 26-এ যে ইউসিসি নিয়ে পশ্চিমবঙ্গে কোন সম্প্রদায়কে প্রস্তাবিত আইনের বাইরে রাখার কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, এসটি সম্প্রদায়ের মানুষদেরকে ইউসিসির আন্ডারে আনা হবে না, কারণ তারা এখনও সমাজের থেকে অনেকটা পিছিয়ে আছে। তাদেরকে ইউসিসির আন্ডারে ফেললে তারা আরও এগোতে পারবে না, সেই জন্য তাদেরকে ইউসিসির আন্ডারে আনা যাবে না, বাইরে রাখা হয়েছে। স্বাধীন ভারতের প্রথম রাজ্য হিসেবে ইউসিসি কার্যকর হয় উত্তরাখণ্ডে। ওকে, ইম্পর্টেন্ট আছে। উত্তরাখণ্ডে ইউসিসি কার্যকর হয় 27শে জানুয়ারি 2025 সাল থেকে উত্তরাখণ্ডে ইউসিসি কার্যকর হয় 27শে জানুয়ারি 2025 সালে। ইউসিসি সংক্রান্ত বিধান ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? এটা 44-এ রয়েছে। 44 কোন অংশের অন্তর্ভুক্ত? এটা ডিপিএসপির অন্তর্ভুক্ত। যদি বলা হয় ইউসিসি প্রধানত কোন বিষয়গুলির সাথে সম্পর্কিত? এটা পার্সোনাল ল এর সাথে সম্পর্কিত, ক্রিমিনাল ল না, ইলেকশন ল না, ট্যাক্স লও না। 2026 সালে ইউসিসি নিয়ে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধিতার কথা জানা গিয়েছে কোন দল? টিএমসি। আচ্ছা, এইটাও কিন্তু কম না, সিপিআইএম এটাও আছে, ঠিক আছে। এই দুটো দলই অ্যাকচুয়ালি এখানে ভুল টিক দেওয়া আছে, এই দুটো দল সিপিআইএম এবং টিএমসি। যাই হোক, এটা বাইরে এগুলো এই পরীক্ষা আসবে না। যাই হোক, ইউসিসির ক্ষেত্রে ম্যারেজ কোন ধরনের আইনের অন্তর্ভুক্ত? এটা সিভিল ল এর অন্তর্ভুক্ত। ইউসিসির আওতায় কোন বিষয়টি সাধারণত পড়ে না? এটা মার্ডার, এই বিষয়টা ইউসিসির আন্ডারে পড়ে না। অ্যাডপশন, ডিভোর্স আর ইনহেরিটেন্স এটা ইউসিসির আন্ডারে পড়ে, কিন্তু মার্ডারটা এটা ক্রিমিনাল ল এর আন্ডারে পড়ে যায়, ঠিক আছে। আর এই যে তিনটে দেখা যাচ্ছে এটা পার্সোনাল ল এর আন্ডারে পড়ে, সেই জন্য এটা ইউসিসির আন্ডারেও পড়ছে। গোয়াতে যেই অভিন্ন দেওয়ানি ব্যবস্থা চালু আছে সেটা মূলত কোন আইনের ওপর ভিত্তি করে আছে? এটা পর্তুগিজ সিভিল কোড, এই আইনের ওপরে গোয়াতে অ্যাকচুয়ালি ইউসিসির মতন অভিন্ন দেওয়ানি ব্যবস্থা চালু আছে, ঠিক আছে। ইউসিসির অন্যতম প্রধান উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি যে প্রধান উদ্দেশ্য অন্যতম সেটা হলো গিয়ে সকল নাগরিকদের জন্য সমান দেওয়ানি আইন প্রণয়ন। সকল নাগরিকদের জন্য সমান আইন থাকবে, এও মানুষ এও মানুষ, এই ব্যক্তি মানুষ এই ব্যক্তি মানুষ, এর জন্য আলাদা আইন এর জন্য আলাদা আইন কেন হবে? একই আইন হবে, ওই জিনিসটা। বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে আসে, যেরকম এসটি কমিউনিটির ক্ষেত্রে এরা পিছিয়ে যেহেতু আছে, এদের জন্য কিছু কিছু ক্ষেত্রে আলাদা আইন প্রিজার্ভ করে রাখা হয়েছে, যে এরা নিজেদের মধ্যে কাজ করে এদেরকে আগে উন্নত করা হোক, তারপরে করার পরে এদেরকেও ইউসিসির আন্ডারে আনা হবে। এখন আপাতত এদেরকে বাতিল খাতায় রাখা হয়েছে। ইউসিসি কার্যকর করার সাংবিধানিক নির্দেশ কার উদ্দেশ্যে দেওয়া হয়েছে? এটা স্টেটের, রাজ্যের উদ্দেশ্যে, রাষ্ট্রের উদ্দেশ্যে, ঠিক আছে। তারপরে ইউসিসি সংক্রান্ত বিধান
আদালতে সরাসরি বলবৎযোগ্য কিনা না, এটা আদালতে বলবৎযোগ্য না এখন, কিন্তু যদি এটা আইনে পরিণত হয় তাহলে এটা আদালতেও বলবৎযোগ্য হবে। ইউসিসির সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক মৌলিক অধিকার কোনটার সাথে, কোন মৌলিক অধিকারের সাথে? আর্টিকেল নম্বর 25। 2026 সালে পশ্চিমবঙ্গে ইউসিসি নিয়ে আলোচনার মূল কারণ হলো গিয়ে রাজ্যে ইউসিসি বিল আনার উদ্যোগ, এই নিয়ে আলোচনা হচ্ছে। বর্তমান তথ্য অনুসারে ইউসিসি বিল পাশ করা দ্বিতীয় রাজ্য কোনটা? বিল পাশ করা দ্বিতীয় রাজ্য হলো কি গুজরাট। এখানে কিন্তু ইউসিসি বিল পাশ হয়েছে, এখনো কিন্তু এটা আইনে পরিণত হয়নি, ঠিক আছে। উত্তরাখণ্ডে তো ওটা আইনে আছে এখন, কিন্তু দ্বিতীয় রাজ্য যেটা ইউসিসি বিল পাশ হয়েছে সেটা হলো কি গুজরাট। এবার দেখো, আসাম বর্তমানে ইউসিসি বাস্তবায়নের দিক থেকে কত নম্বর স্থানে? তৃতীয় পদে রয়েছে, আর পশ্চিমবঙ্গ এই চতুর্থ, ঠিক আছে। মানে উত্তরাখণ্ডে ইউসিসি পাস হয়ে আইনে পরিণত হয়ে গেছে, গুজরাটে বিলটা পাস হয়ে গেছে, ঠিক আছে, এখন আইনে পরিণত হয়নি। আর আসামেও সেরকম একই কমিটি গঠন করে রিপোর্টের প্রসেসে চলছে, পশ্চিমবঙ্গেও এখনই কমিটি গঠন করে রিপোর্টের প্রসেসে চলছে, ঠিক আছে, এখনো আইনে পরিণত হয়নি। তারপরে দেখো, ওই যেটা ইউসিসি এটা কোন অনুচ্ছেদের আন্ডারে? আর্টিকেল 44 নম্বর। এটুকু হলো মেন বিষয়, আর আর্টিকেল এটুকুই থাক। তাহলে আজকের জন্য এটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।